আমরা দোকান থেকে যে ছোট্ট ট্যাবলেটটা কিনি সেটা রোগীদের হাতে পৌঁছানোর আগে কতটা দীর্ঘ আর জটিল পথ পেরিয়ে আসে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? চলুন আজ নতুন ওষুধ তৈরির সেই অবিশ্বাস্য যাত্রার প্রত্যেকটা ধাপ একটু কাছ থেকে দেখি। প্রথমেই একটা সংখ্যা বই যা শুনলে হয়তো অবাক হতে হবে। মাত্র একটা নতুন মেডিকেল আবিষ্কারকে বাজার পর্যন্ত আনতে গড়ে খরচ হয় $2.6 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিলিয়ন। কি অসম্ভব পরিমাণ বিনিয়োগ, তাই না? আর শুধু টাকাই নয়, সময়ও লাগে প্রচুর। একটা আবিষ্কার রোগীদের কাছে পৌঁছতে প্রায় 10 থেকে 15 বছর লেগে যায়। এটা সত্যি ধৈর্যের এক লম্বা পরীক্ষা। তাহলে আসল প্রশ্নটা হলো, এই জীবন বাঁচানো ওষুধগুলো আখের তৈরি হয় কিভাবে? এর পেছনের প্রক্রিয়াটা আসলে কি? চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। এই পুরো জার্নিটাকে আমরা 5টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে আমরা জানব 15 বছরের এই $2.6 বিলিয়ন যাত্রাটা কেমন। এরপর দেখব প্রি-ক্লিনিক্যাল পর্বের কঠিন পরীক্ষা। তারপর মানুষের উপর ট্রায়ালের 3টে গুরুত্বপূর্ণ পর্যায়। চতুর্থ ধাপে আমরা জানব কিভাবে FDA এর অনুমোদন মেলে। আর সবশেষে দেখব কিভাবে একটা ওষুধ ল্যাব থেকে বেরিয়ে এসে মানুষের জীবনে প্রভাব ফেলে। তো চলুন আর দেরি না করে আমাদের প্রথম পর্বটা দিয়ে শুরু করা যাক। একটা নতুন ওষুধ তৈরি করা যে ঠিক কতটা বিশাল একটা চ্যালেঞ্জ সেটা বুঝতে হলে এর গভীরতাটা জানা খুব দরকার। এটা আসলেই একটা বিরাট কর্মযজ্ঞ। একটা ওষুধ তৈরির পুরো রাস্তাটাকে যদি আমরা দেখি তাহলে একে মোটামুটি 4টে বড় ভাগে ভাগ করা যায়। সবকিছু শুরু হয় একদম মৌলিক গবেষণা বা বেসিক রিসার্চ দিয়ে। এরপর আসে ল্যাবে নানা রকম পরীক্ষা নিরীক্ষা, যেটাকে বলে নন ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট। ওটা সফল হলে শুরু হয় মানুষের উপর পরীক্ষা বা ক্লিনিক্যাল ট্রায়াল। আর সবশেষে আসে FDA এর রিভিউ আর চূড়ান্ত অনুমোদন। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, প্রি ক্লিনিক্যাল পরীক্ষা। এই পর্যায়টাকে একটা অগ্নি পরীক্ষার চেয়ে কম কিছু বলা যায় না, যেখানে হাজার হাজার আইডিয়া থেকে টিকে থাকে মাত্র হাতে গোনা কয়েকটা। প্রত্যেকটা নতুন ওষুধের গল্প কিন্তু শুরু হয় একটা ল্যাবরেটরি থেকে, একটা ছোট্ট আইডিয়া, আর তারপর সেই আইডিয়ার সত্যতা যাচাই করার জন্য বেসিক রিসার্চ। এভাবেই শুরু হয় পুরো ব্যাপারটা। নন ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের একেবারে শুরুর দিকে বিজ্ঞানীরা কয়েকটা পদ্ধতি ব্যবহার করেন। এর মধ্যে আছে বায়োকেমিক্যাল অ্যাসে, যেখানে রাসায়নিক বিক্রিয়া পরীক্ষা করা হয়, কম্পিউটারের মাধ্যমে অ্যানালিসিস করা হয়, আর অ্যানিম্যাল মডেল মানে প্রাণীর ওপরও পরীক্ষা চালানো হয়। এই বিষয়ে সোর্সটিতে যা বলা হয়েছে তা হল, বিজ্ঞানীরা অ্যানিম্যাল মডেল ব্যবহার করেন কারণ টেস্ট টিউব আর পেট্রি ডিশে থাকা কোষ বা টিস্যুকে এমন কিছু করার জন্য প্রোগ্রাম করা যায় না যা তারা নিজেরাই বোঝেন না। এখানে একটা বেশ জরুরি বিষয় আছে, সেটা হল স্পেসিফিক প্যাথোজেন ফ্রি বা SPF প্রাণী। এর মানে হল গবেষণায় ব্যবহার করা এই প্রাণীগুলোকে একদম জীবাণুমুক্ত পরিবেশে বড় করা হয়। ফলে ওদের মধ্যে সাধারণ রোগবালাই থাকে না, আর পরীক্ষার ফলাফলও অনেক নিখুঁত আসে। এই পুরো প্রিক্লিনিক্যাল পর্বটার মূল লক্ষ্য কিন্তু একটাই, মানুষের শরীরে প্রয়োগ করার অনেক আগেই অকেজো আর সম্ভাব্য ক্ষতিকর যৌগগুলোকে চিনে বাদ দিয়ে দেওয়া। এটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ সেফটি চেক। আর এখন যে সংখ্যাটা বলবো সেটা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। এই কঠিন পরীক্ষা নিরীক্ষার পর প্রতি 1000টা যৌগের মধ্যে মাত্র একটা মানুষের ওপর পরীক্ষার জন্য ছাড়পত্র পায়। ভাবুন তো, 1000-এ মাত্র একটা। চলুন এবার আমাদের তৃতীয় পর্বে যাওয়া যাক, মানুষের ওপর ট্রায়ালে 3টে পর্যায়। এই ধাপে ওষুধের সেফটি আর কার্যকারিতা সরাসরি মানুষের ওপর পরীক্ষা করে দেখা হয়। তবে প্রি ক্লিনিক্যাল পর্ব শেষ হওয়ার পর এবং মানুষের ওপর পরীক্ষা শুরু করার আগে প্রস্তুতকারক সংস্থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA এর কাছে একটা আবেদন জমা দিতে হয়। এই সংস্থায় কিন্তু আমেরিকার খাদ্য আর ওষুধের মান নিয়ন্ত্রণ করে। অনুমোদন পাওয়ার পর ট্রায়ালগুলো হয় মূলত 3টে ধাপে। প্রথম ধাপে খুব কম সংখ্যক সুস্থ ভলেন্টিয়ারের ওপর ওষুধের সেফটি টেস্ট করা হয়। দ্বিতীয় ধাপে নির্দিষ্ট রোগে আক্রান্ত কিছু মানুষের ওপর এর সাইড এফেক্টগুলো দেখা হয়। আর সবশেষে তৃতীয় ধাপে অনেক বড় একটা রোগী গোষ্ঠীর ওপর ওষুধটা প্রয়োগ করে দেখা হয় যে এটা আসলেই ঠিকঠাক কাজ করছে কিনা। এবার আমরা চলে এসেছি চতুর্থ পর্বে, FDA এর অনুমোদন। এটাকে বলা যেতে পারে ফাইনাল রাউন্ড বা শেষ বিচার।
তিনটে ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করার পর প্রস্তুতকারক সংস্থা ফাইনাল রিভিউয়ের জন্য এফডিএর কাছে একটা মার্কেটিং অ্যাপ্লিকেশন জমা দেয়। ভাবুন তো একবার, এই একটা অ্যাপ্লিকেশনের মধ্যে বছরের পর বছরের রিসার্চের সব ডেটা থাকে। এফডিএ তখন একটা খুব গুরুত্বপূর্ণ হিসেব করে। তারা দুটো জিনিস পাশাপাশি রেখে মাপে। একদিকে ওষুধটা রোগীদের জন্য কতটা উপকারী, আর অন্যদিকে এর সম্ভাব্য ঝুঁকি বা সাইড এফেক্টগুলো কী কী। যদি উপকারিতার পাল্লা ঝুঁকির চেয়ে অনেক ভারী হয়, তবেই মেলে অনুমোদনের সবুজ সংকেত। আর সব শেষে আমাদের পঞ্চম পর্ব। এই যে এত দীর্ঘ আর কঠিন একটা যাত্রা, এর শেষটা কোথায়? এর প্রভাবটা কি? কিভাবে এটা ল্যাব থেকে বেরিয়ে এসে মানুষের জীবনকে স্পর্শ করে? এই যে এত কঠিন একটা প্রক্রিয়া, এর ফলে কিন্তু আমরা ক্যান্সারের উন্নত চিকিৎসা, হার্টের রোগের জন্য ভালো ওষুধ, গর্ভনিরোধক ব্যবস্থা, শিশুদের জন্য টিকা আর বিভিন্ন রোগের জন্য নতুন থেরাপিউটিক্স পেয়েছি। এগুলোর প্রত্যেকটাই কিন্তু জীবন বদলে দেওয়ার মতো আবিষ্কার। এখানে আরও একটা মজার ব্যাপার হল, এই গবেষণা আর উন্নয়নের ফলে শুধু মানুষই নয়, আমাদের পোষা প্রাণীদের চিকিৎসার জন্য নতুন নতুন ওষুধ তৈরি হয়েছে। এর প্রভাবটা আসলেই অনেক ব্যাপক। সোর্সটা শেষ হয়েছে একটা খুব সুন্দর কথা দিয়ে, আর সেটা হল মানুষের জন্য, প্রাণীদের জন্য আর সকলের মঙ্গলের জন্য। এই একটা কথাই যেন পুরো প্রক্রিয়ার মূল উদ্দেশ্যটা তুলে ধরে। তো এটা তো গেল আজকের দিনের ওষুধ তৈরির প্রক্রিয়া, কিন্তু একবার ভেবে দেখুন তো, ভবিষ্যতের যুগান্তকারী ওষুধগুলো তৈরি করতে আমাদের আর কি করতে হবে? ভাবনার বিষয়, তাই না?